আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত। শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে কোনো পদক্ষেপে অত্যন্ত কঠোরভাবে জবাব দেয়া হবে, নেতানিয়াহুর হুঁশিয়ারি। একটু একটু করে পুরো ফিলিস্তিনকেই নিজেদের মানচিত্রে জুড়ে দিচ্ছে ইসরায়েল। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় ১৫,০০০ শক্তিশালী পুলিশ মোতায়েন। ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া। যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে ড্রোন। সবশেষ জানাবো, যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের $৩,০০০ দেবেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে কোনো পদক্ষেপে অত্যন্ত কঠোরভাবে জবাব দেওয়া হবে, নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে কোনো পদক্ষেপের অত্যন্ত কঠোরভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার ২৩ ডিসেম্বর গ্রিস ও সাইপ্রাসের প্রেসিডেন্টের সাথে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা জানি ইরান সম্প্রতি সামরিক মহড়া চালাচ্ছে। বিষয়টি নজরে রাখছি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। ইরানকে স্পষ্ট করে বলতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার জবাব অত্যন্ত কঠোরভাবে দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার ২২ ডিসেম্বর দেশটির বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মহড়া চালানো হয়েছে। একে প্রতিরক্ষামূলক শক্তি প্রদর্শন হিসেবে বর্ণনা করেছে তেহরান। আইআরজিসি ঘনিষ্ঠ ফার্স নিউজ জানায়, তেহরান, ইস্ফাহান, মাশহাদ, খোররামাবাদ ও মাহাবাদে মহড়ার দৃশ্য দেখা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন কিছু ভিডিও প্রচার করলেও পরে দাবি করা হয় সেগুলো ক্ষেপণাস্ত্র নয়। নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্র সফরে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের পারমাণবিক কার্যক্রম ও আঞ্চলিক হুমকি নিয়ে আলোচনা করবেন। তার ভাষায়, তেহরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চিন্তাধারা অপরিবর্তিত রয়েছে। আগামী ২৯ ডিসেম্বর ফ্লোরিডার মার-আ-লাগোতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরানের ক্ষেপণাস্ত্র মহড়া হঠাৎ হামলার প্রস্তুতি আড়াল করতেও ব্যবহার হতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, এখনই ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক হামলার কোনো ইঙ্গিত তারা দেখছেন না। এদিকে নেতানিয়াহুর এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলেছে, এসব মহড়া উস্কানোমূলক নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ইরানের প্রতিরক্ষা ক্ষমতা আলোচনার বিষয় নয়। আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। কিন্তু ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে আবারও অস্থির হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য। সামরিক মহড়া ও কূটনৈতিক সতর্কবার্তার এই সংঘাত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে বিশ্ব। একটু একটু করে পুরো ফিলিস্তিনকেই নিজেদের মানচিত্রে জুড়ে দিচ্ছে ইসরায়েল। একটু একটু করে পুরো ফিলিস্তিনকেই নিজেদের মানচিত্রে জুড়ে দিচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চললেও থামেনি তেল আবিবের দখলদারিত্ব। বিশেষ করে পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন কমছেই না। নতুন করে তেল আবিবের দখলকৃত অঞ্চলটিতে ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ঠেকাতে এমন পদক্ষেপ তাদের। গেল সপ্তাহেই অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় ১৩টি ফ্ল্যাটসহ একটি ভবন ভেঙে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গৃহহীন হয়েছেন প্রায় ১০০ ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০১৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলের বসতি সম্প্রসারণ। নেতানিয়াহুর নেতৃত্বে বর্তমান সরকারের আমলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি ও আউটপোস্টের সংখ্যা বেড়েছে প্রায় ৫০%। দখলদারদের থাবা সবচেয়ে বেশি পড়েছে নাবলুস, রামাল্লা, সালফিত, বেথলেহেম ও জেরিকয়। এর ফলে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে। বিশ্লেষকরা বলছেন, নতুন বসতি অনুমোদনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে। শুধু নিয়ন্ত্রণ নিয়েই শান্ত হচ্ছে না তেল আবিব, নিয়মিত চলছে হামলা ও আগ্রাসন। গাজায় অভিযান চলাকালেই পশ্চিম তীরে নিয়মিত ধরপাকড়, হত্যা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতির পর এই হামলার মাত্রা বাড়িয়েছে আরও। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোয় প্রাণহানির শিকার হয়েছে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা বহু, গ্রেফতার হয়েছে ২১,০০০-এর বেশি। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় ১৫,০০০ শক্তিশালী পুলিশ মোতায়েন।
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয় কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবারের ২৩ ডিসেম্বরের বিশাল এই বিক্ষোভকে কেন্দ্র করে ১৫,০০০ পুলিশ সদস্যের শক্তিশালী ফোর্স মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশন থেকে প্রায় ৮০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে সক্ষম হয়েছে পুলিশ। প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীদের হাইকমিশনে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য সরকারি বেশ কিছু বাস বাধা হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ ভিএইচপি এবং বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে বলে জানায় এনডিটিভি। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে। তা সত্ত্বেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে। বিক্ষোভকারীরা কমপক্ষে ২টি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার এবং প্ল্যাকার্ড ধরে দূতাবাসে স্লোগান দিতেও দেখা গেছে। এনডিটিভি জানায়, বিক্ষোভের খবরে নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিবেদন অনুসারে এলাকাটি ৩ স্তরের ব্যারিকেডিং দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সৈন্য মোতায়েন করা হয়েছে। এদিকে মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়। তার বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ওডিশায় হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণে গুরুত্বপূর্ণ বন্দর অঞ্চল ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া। বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাও হয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম কিয়েভ পোস্ট এ তথ্য জানায়। রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিশাল এলাকা। অন্ধকারে প্রায় ১,২০,০০০ মানুষ। স্থানীয় সময় রোববার ২১ ডিসেম্বর রাতে চালানো হয় এ হামলা। পুড়ে যায় ময়দা ও ভোজ্য তেলের বেশ কিছু কন্টেইনার। এছাড়াও হুমকির মুখে সমুদ্র তীরবর্তী অবকাঠামো। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, ওডেসায় পদ্ধতিগত হামলা চালাচ্ছে মস্কো। গত সপ্তাহে যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু ওডেসার দিকে সরে যেতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি। প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকির দাবি, সাগরপথে সেনাদের রসদ সরবরাহ আটকে দিতেই ওডেসায় ধারাবাহিক হামলা চালাচ্ছে রুশ সেনারা। গেল কয়েকদিনে রাশিয়ার হামলায় ওডেসায় হতাহতের শিকার হয়েছেন বেশ কয়েকজন। যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে ড্রোন। রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল যুদ্ধ ছাড়াও বেশ কিছু দেশের মধ্যে সংঘাতের মাঝে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। এতে যুদ্ধে খরচ কমে আসার পাশাপাশি পাল্টে যাচ্ছে যুদ্ধের গতিপথ। তাই ড্রোন প্রযুক্তি ব্যবহার দিন দিন বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, ইউক্রেন থেকে শুরু করে বিশ্বের অধিকাংশ যুদ্ধক্ষেত্রে বাড়ছে ড্রোনের ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যুদ্ধে মোট হতাহতের ৭০ থেকে ৮০% হচ্ছে ড্রোন হামলায়। এরই মধ্যে ইউরোপের বহু দেশে ড্রোন আতঙ্ক ছড়িয়ে পড়ায় নতুন করে নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে দেশগুলোকে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মানব ইতিহাসের এক নির্মম বাস্তবতা যুদ্ধ, আর ২০২৫ সালে এসে যুদ্ধের এক নতুন রূপের সাক্ষী হচ্ছে বিশ্ব। যুদ্ধ মানে এখন শুধু ট্যাঙ্ক, কামান বা বন্দুক হাতে সেনা অভিযান নয়। ইউক্রেন রাশিয়া সংঘাত দেখিয়ে দিচ্ছে যুদ্ধক্ষেত্রের সবচেয়ে প্রভাবশালী অস্ত্র এখন ড্রোন। ড্রোন বিশেষজ্ঞ বেঞ্জামিন ওলোগ বলেন, এটি যুদ্ধকে আমূল বদলে দিয়েছে। এখন প্রায় ৫ থেকে ২০ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি হচ্ছে ড্রোন কিলিং জোন। এর ভেতর কোনো সামরিক যান বা শত্রুপক্ষের কোনো ড্রোন প্রবেশ করা মাত্রই তা শনাক্ত করে ধ্বংস করে ফেলা সম্ভব। ইউক্রেনের ফ্রন্ট লাইনে এখন সবচেয়ে বেশি দেখা যায় ছোট, সস্তা কিন্তু ভয়ঙ্কর এফপিভি ড্রোন। বর্তমান যুদ্ধে মোট হতাহতের একটি বিশাল অংশই প্রাণ হারাচ্ছে এই ড্রোনের আঘাতে। বেঞ্জামিন ওলোগ আরও বলেন, এসব ড্রোনের কারণে যুদ্ধের খরচ অনেক কমে গেছে। মাত্র কয়েকশো ডলার দামের ড্রোন দিয়েই এখন ধ্বংস করা হচ্ছে মূল্যবান জীবন, মিলিয়ন ডলার মূল্যের ট্যাঙ্ক এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অবকাঠামো। ড্রোন যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, সাধারণ জনগণও এর অন্যতম ভুক্তভোগী। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের শহরগুলোতে প্রতিনিয়ত বাড়ছে নিহতের সংখ্যা। বহু মানুষ আহত হয়ে মানবেতর জীবন পার করছে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন অনুপ্রবেশের কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে জার্মানি, বেলজিয়াম ও ডেনমার্ক সহ একাধিক দেশের বিমানবন্দর।
ড্রোন হুমকি ঠেকানোর জন্য অনেক দেশ এরই মধ্যে ড্রোন প্রাচীর তৈরির কথাও ভাবছে। সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত আধুনিকায়নে বাড়তি নজর দিচ্ছে যুদ্ধপ্রবণ দেশগুলো। রেডিও সিগন্যাল জ্যামিং এড়াতে শুরু হয়েছে ফাইবার অপটিক্যাল ড্রোনের ব্যবহার। ইউক্রেনে সরবরাহ পথ ধ্বংসে এই প্রযুক্তি ইতিমধ্যে বড় প্রভাব ফেলেছে। শুধু আকাশে নয়, পানির নিচেও বাড়ছে ড্রোনের ব্যবহার। সাবমেরিন নজরদারি, মাইন শনাক্তকরণ এবং গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল ও পাইপলাইন রক্ষায় ব্যবহার হচ্ছে এসব ড্রোন। যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের $৩,০০০ দেবেন ট্রাম্প। স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অবৈধ অভিবাসীদের জন্য প্রণোদনার অঙ্ক বাড়িয়ে ৩ গুণ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন ঘোষণায় বলা হয়েছে, যারা নিজ উদ্যোগে দেশ ছাড়বেন তাদের প্রত্যেককে $৩,০০০ করে দেওয়া হবে। সোমবার ২২ ডিসেম্বর দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ DHS এ তথ্য জানিয়েছে। DHS-এর বিবৃতিতে বলা হয়, যেসব ব্যক্তি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বছরের শেষের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে নিবন্ধন করবেন, তারা এই অর্থ সহায়তা পাবেন। এছাড়া তাদের নিজ দেশে ফেরার জন্য বিনামূল্যে প্লেনে যাতায়াতের ব্যবস্থাও করা হবে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন, অবৈধ অভিবাসীদের এই সুযোগ নেওয়া উচিত। তারা যদি স্বেচ্ছায় দেশ না ছাড়েন, তাহলে মার্কিন কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করবে, গ্রেফতার করবে এবং ভবিষ্যতে আর যুক্তরাষ্ট্রে ফিরতে দেবে না। চলতি বছরের মার্চে ট্রাম্প প্রশাসন সেলফ ডিপোর্টেশন সহজ করতে একটি নতুন অ্যাপ চালু করে, যার নাম দেওয়া হয় CBP হোম। এটি আগে CBP 1 নামে পরিচিত ছিল, যা জো বাইডেন প্রশাসনের সময় অভিবাসীদের আইনগতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ব্যবহৃত হতো। DHS জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত একজন অভিবাসীকে গ্রেফতার, আটক ও বহিষ্কার করতে গড়ে প্রায় $17,000 খরচ হয়। গত জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের ঘোষণা দেন এবং প্রতি বছর অন্তত 10 লাখ অভিবাসীকে বহিষ্কারের প্রতিশ্রুতি দেন। তবে এবছর এখন পর্যন্ত প্রায় 6,22,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে পেরেছে তার প্রশাসন। কর্তৃপক্ষ জানায়, 2026 সালে আরও কঠোর অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কয়েক বিলিয়ন ডলার নতুন বরাদ্দ, হাজার হাজার নতুন অভিবাসন কর্মকর্তা নিয়োগ, নতুন আটক কেন্দ্র চালু এবং অবৈধ অভিবাসীদের শনাক্তে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের পরিকল্পনা রয়েছে।